ঘড়ির কাঁটায় এখন ভোর ঠিক 5টা। আর তোমাদের সামনে হাজির হয়ে গেছে তোমাদের প্রসূন স্যার। আজ শেষ দিন, অর্থাৎ আমাদের মাধ্যমিকের আজ শেষ দিন, যুদ্ধের শেষ দিন বলতে পারো। আজকে দীর্ঘ 6 দিন ধরে চললো কিন্তু লড়াই এবং সংগ্রাম, আর আজকে আমাদের 7ম দিন, আর আজকে আমাদের যুদ্ধের অবসান ঘটবে। তো আমি তোমাদেরকে প্রথম দিন বলেছিলাম, একবার যখন মাঠে নেমেছি লড়াই করে তাই মাঠ থেকে উঠব, অর্থাৎ যতক্ষণ না এই লড়াই শেষ হচ্ছে ততক্ষণ আমি মাঠ থেকে উঠছি না। তো চলো, তোমাদের ফিজিক্যাল সায়েন্সের যে পরীক্ষাটা আজকে আর কিছুক্ষণের মধ্যেই সংগঠিত হবে। তোমরা কিন্তু এখনও হাতে 2 ঘন্টা টাইম পেয়ে যাচ্ছ। তো 36 নাম্বার বাদ দিলে তোমাদের থাকছে আর 54 নাম্বার। এই 54 নাম্বারের মধ্যে তোমাদের 18 নাম্বার 2 নম্বরের কোয়েশ্চেন এবং 3×36 রয়েছে ওইদিকে 3 নম্বরের কোয়েশ্চেন। 3 নম্বরের কোয়েশ্চেনগুলোর মধ্যেও কিন্তু আবার 2+1 ভাগ থাকে। তো চলো, এই 54 নাম্বারের মধ্যে কতগুলো তোমাদেরকে আমি কমন নিয়ে আসতে পারি একটু দেখি, প্রশ্নগুলো একটু শুনে নাও, ঠিক আছে? চলো, আচ্ছা, একদম শুরু থেকে স্টার্টিং করছি। ভবিষ্যৎ পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের 2টি সম্ভাব্য প্রভাব। এবছর বিশ্ব উষ্ণায়ন কাকে বলে অথবা বিশ্ব উষ্ণায়নের প্রভাব আসতে চলেছে পরীক্ষায়। 2 নম্বর কোয়েশ্চেন, মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ের 2টি ক্ষতিকারক প্রভাব আলোচনা করো। স্থিতিশীল বৃদ্ধি এবং উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায় কেন, অথবা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে। দুটো কিন্তু একরকম কোয়েশ্চেন না, একটু আলাদা, বাট স্থিতিশীল উন্নয়ন থেকে একটা কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। ওজোন স্তর ধ্বংসে NO গ্যাসের ভূমিকা আলোচনা করো। ব্যাস, এবার নেক্সট চলে আসি সেকেন্ড অধ্যায়। বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রোর সূত্রের সাহায্যে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো। বা আর যেটা বলবো সেটা হচ্ছে PV = nRTর সূত্র। মনে থাকবে, PV = nRTর সূত্র কিন্তু তোমাদের আসতে পারে। নেক্সট রয়েছে গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রটি লেখো এবং গাণিতিক প্রকাশ করো। V এর সাথে P এর লেখচিত্র অঙ্কন করতে হবে। নেক্সট 4 পার্ট যেটা রেখেছি আমি, চার্লসের সূত্রটি বিবৃত করো এবং VT লেখচিত্র অঙ্কন করো। চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার সংজ্ঞা দাও। আচ্ছা, তারপরে চ্যাপ্টারে চলে যাব, তরলের 2 প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে কেন, বা তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে রিলেশন। পরের প্রশ্ন, একটি আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে যায়, তবে দেখাও যে চ্যুতিকোণ ডেল্টা = আয়ন প্লাস I2 - A। দেখে যেও, আগের বছর কিন্তু অন্যরকম এসেছিল, এটারই আর একটা রূপ এসেছিল, বাট এটা দেখে যেও এবছর। উত্তল এবং অবতল দর্পণের ক্ষেত্রে দেখাও যে R = 2F বা F = R/2, যেটাই তোমরা বলো। দুর্ধর্ষ লেভেলের কোয়েশ্চেন এবছর এই R = 2F এর প্রমাণ কিন্তু অবশ্যই আসবে। এরপর আছে উত্তল লেন্সের আলোককেন্দ্র কাকে বলে। আচ্ছা, 13 নম্বর কোয়েশ্চেন রেখেছি, বিবর্ধক কাচ হিসাবে উত্তল লেন্সকে কীভাবে ব্যবহার করা যায় তা রশ্মিচিত্রের সাহায্যে দেখাও। আচ্ছা, আলো চ্যাপ্টার থেকে আর বিশেষ কিছু রাখিনি। এবার 14 নম্বর কোয়েশ্চেন, একটি বৈদ্যুতিক বাতির গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে, এর অর্থ কী? আর DC অপেক্ষা AC সুবিধাজনক কেন? আচ্ছা, পরের প্রশ্ন, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো এবং তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটি লেখো। তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র এবং লেন্সের সূত্র কিন্তু দেখে যেতে হবে। ফ্যারাড আর লেন্সের মধ্যে এবছর একটা আসতে চলেছে। তড়িৎ প্রবাহে তাপীয় বল সংক্রান্ত জুলের 3টি সূত্র অবশ্যই মাস্ট। আচ্ছা, আর আগেই বলে দিয়েছি চলতড়িতের থেকে যে অঙ্ক আসবে, বিল ক্যালকুলেশনের অঙ্ক এবছর আসতে পারে। তেজস্ক্রিয়তে একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো। নিউক্লিয় সংযোজন কাকে বলে, একটি উদাহরণ দাও। হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয় কেন? নেক্সট যে একটা কোয়েশ্চেন বলছি আমি, ABC XYZ এরম দিতে পারে, তাদের পারমাণবিক সংখ্যা 6, 8, 10 এরম বলে দিতে পারে। C একটি নিষ্ক্রিয় মৌল। তাহলে এবার এখান থেকে 3টে কোয়েশ্চেন দিতে পারে, কোন মৌলটির তড়িৎ ধর্মিতা সবচেয়ে বেশি, কোন মৌলের আকার সবচেয়ে কম, B মৌলটি মেন্ডেলিভের পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থান করে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসতে পারে। এরপর আছে NaCl এর আণবিক ওজন 58.5 কথাটির অর্থ কী? আচ্ছা, 21 নম্বর কোয়েশ্চেন, A এবং B এর পারমাণবিক ক্রমাঙ্ক 17 এবং 19, এদের দ্বারা উৎপন্ন যৌগের সংকেত এবং প্রকৃতি উল্লেখ করো। অ্যানোড মাঠ কি? আচ্ছা, অ্যামোনিয়া শিল্প উৎপাদন হেবার পদ্ধতিতে নীতিটি লেখো সমীকরণ সহ। দুর্ধর্ষ কোয়েশ্চেন, খুব কমন আসার চান্স রয়েছে অ্যামোনিয়া শিল্প উৎপাদন। স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 এবং SO3 থেকে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির নীতি ও সমীকরণ, খুব হাই লেভেলের কোয়েশ্চেন এবছর আসার চান্স রয়েছে। জৈব ভঙ্গুর পলিমার এবং জৈব অভঙ্গুর খুব ইম্পর্টেন্স রয়েছে, কাকে বলে দেখে যাও উদাহরণ সহ। লোহায় মরিচা পড়া প্রতিরোধের উপায়। আচ্ছা, ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া এবং জুট বিক্রিয়া খুব চান্স রয়েছে। এবং সর্বশেষ কোয়েশ্চেন যেটা লিখেছি, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির নীতি এবং সমীকরণ। আর যে সমস্ত শর্ট প্রশ্নগুলো আসে, লুইস ডট গঠন, ইউপ্যাক নোমেনক্লেচার, এগুলো তো তোমাদের থাকছেই। আর এর সাথে আমি আর একটা প্রবলেম করে দিচ্ছি, রাসায়নিক গণনার থেকে একটা প্রবলেম করে দিচ্ছি, ওই প্রবলেমটা তোমরা করে যেও।
আশা করছি রাসায়নিক গণনা থেকে ওই টাইপসের প্রবলেম একটা দিয়ে দেবে, প্রবলেমটা দেখে নাও। আমাদের সামনে এখন যে প্রবলেমটা আমি এখন তুলে ধরবো সেই প্রবলেমটা কিন্তু রাসায়নিক গণনার প্রবলেমের জন্য বিভৎস ইম্পর্টেন্স, তাই আমি এই প্রবলেমটাকে তুলে ধরছি। কী আছে দেখো, বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে। এইরূপ 50 গ্রাম জিঙ্কে অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের, বানানটা একটু ভুল আছে, অ্যাসিডের হবে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটালে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে? জিঙ্কের আণবিক ভর বলা আছে 65.5। ওকে, তো চলো আমরা করে ফেলি। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা বিশুদ্ধ জিঙ্ক কতটাতে সেটাকে দেখে নেব। বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ, বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ, বিশুদ্ধ জিঙ্কের পরিমাণটা আমরা একটু বের করে নেব। তাহলে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ কত হবে? তাহলে 35 আছে, তাহলে 100 বিয়োগ 35 মানে হচ্ছে 65% আছে। তাহলে আমরা এখন লিখতে পারি 100 গ্রাম নমুনার মধ্যে জিঙ্কের, তাই তো, জিঙ্কের পরিমাণ, Zn এর পরিমাণ কত? 65 গ্রাম। তাহলে 50 গ্রামের মধ্যে কত আছে দেখবো আমরা। 50 গ্রাম নমুনার মধ্যে জিঙ্কের পরিমাণ কত হবে, তাহলে আমরা সেটা দেখব। তাহলে 100 গ্রামের মধ্যে কত থাকছে? 65। তাহলে আমাদের এখন 50 গ্রামের মধ্যে কত আছে সেটা আমাদেরকে একটু বের করতে হবে। তাহলে 50 গ্রামের মধ্যে থাকবে হচ্ছে 65/100 ইন্টু 50, এটা কাটাকাটি করি, তাহলে এটা হচ্ছে 32.5 গ্রাম। 32.5 গ্রাম কিন্তু বেরিয়ে গেল। তো চলো এবার একটু বিক্রিয়াটা করে নিই। কার সাথে কার বিক্রিয়া হচ্ছে? তাহলে জিঙ্কের সাথে কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। তো চলো একটু বিক্রিয়াটা আমরা সংগঠিত করি। তাহলে Zn তার সাথে H2SO4, তোমরা সবাই জানো বিক্রিয়া করলে হবে H প্লাস SO4 মাইনাস Zn প্লাস, তাহলে এই প্লাসের সাথে মাইনাস অ্যাড হবে, তাহলে এখান থেকে তৈরি হবে ZnSO4 প্লাস H2। ব্যালেন্সে আছে, ব্যালেন্স করার প্রয়োজন নেই। তো জিঙ্কের আণবিক ভর তো বলেই দিয়েছে, কত বলে দিয়েছে? 65.5, আর আমাদের এখান থেকে হাইড্রোজেন তার মানে হচ্ছে 2। তাহলে দেখো আমরা এখন বলতে পারি যে 65.5 গ্রাম যেটা আমরা বের করলাম, 65.5 গ্রাম Zn, 65.5 গ্রাম Zn এর মধ্যে হাইড্রোজেন আছে কত গ্রাম? তাহলে 2 গ্রাম আছে হাইড্রোজেন, মানে এত উৎপন্ন হয়, এত উৎপন্ন করে। তাহলে 65.5 গ্রাম Zn 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে পারে। তাহলে 1 গ্রাম Zn কত করতে পারবে? 2/65.5 H2 উৎপন্ন করতে পারবে। আর এবার আমরা যেটা বের করব, আমাদের 32.5 গ্রাম কত করতে পারবে? 2/65.5 ইন্টু 32.5। তো এটাকে এখন ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তো দেখি আমরা ক্যালকুলেশন করে কত আসে এখান থেকে। তাহলে 2 তার সাথে আমরা যদি গুণ করি 32.5, তোমরা কাটাকাটি করে নেবে, তাকে ডিভাইডেড করব 65.5 দিয়ে, তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের এখান থেকে চলে আসবে 0.9923 সামথিং, মানে অনেকটা 1 গ্রামও তুমি লিখতে পারো। তাহলে এখান থেকে 1 গ্রাম কিন্তু H2 উৎপন্ন হবে। ওকে, তাহলে আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো যে বাণিজ্যিক জিঙ্কে এরকম টাইপসের যদি অঙ্ক থাকে, তোমার প্রথমে আগে কতটুকু বিশুদ্ধ আছে সেটা বের করে নেবে, তারপর 100 গ্রাম নমুনার মধ্যে জিঙ্কের পরিমাণ 50 গ্রাম, যেখানে যত বলে দেবে সেইটাই কত বের করবে, তারপর বিক্রিয়াটা করবে এবং তারপর ঐকিক নিয়মে কিন্তু সমাধান করে অঙ্কটাকে অ্যান্সার বের করে দেবে। অঙ্কটা অবশ্যই দেখে যাও। এই কটা কোশ্চেন করলে কিন্তু তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। লাস্ট 2 ঘন্টা টাইম পাচ্ছ, এই কটা কোশ্চেন অন্তত দেখে যাও।